হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেম@মিস্ট্রি চ্যানেল। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি, যেটা ক্লাস 11-এর পার্ট, অর্থাৎ ক্লাস 11-এর ফাইনালের জন্য কিছু ইম্পর্টেন্ট এইগুলোই পড়বে, তার কিন্তু কোনো মানে নেই, কিন্তু এই টাইপেরই পড়বে। একটা রাইমার্টিন থেকে নেওয়া হয়েছে, সেই রাইমার্টিনের একটা পেজ, সেইটা থেকে কিছু অর্গানিক যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেইগুলো একটু সলভ করে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত লেকচারটা ভালো করে দেখো। আমি এক এক করে শুরু করি। দেখো, প্রথম কোয়েশ্চেনটা বলছে বেনজিনকে ট্রিট করা হয়েছে CH3 CH2 CH2 Cl এবং অনাদ্র AlCl3 দিয়ে। এই যে কোয়েশ্চেনটা, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ প্রথম কোয়েশ্চেনটা। তাহলে আমরা এখানে বলছে এ উৎপন্ন হবে এবং সেটা হচ্ছে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ। দেখো, রিয়েজেন্ট দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো অ্যালকিল হ্যালাইড আর অনাদ্র AlCl3 এটা কিন্তু ফিডেলক্রাফট অ্যালকিলেশন বিক্রিয়া। কিন্তু এখানে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ বলেছে, অ্যাজ ইউজুয়াল যে প্রোডাক্টটা উৎপন্ন হয় সেটা কিন্তু এখানে উৎপন্ন হবে না। প্রথম কথা, 3 কার্বনওয়ালা অ্যালকিল হ্যালাইড এটা, ঠিক আছে। এটা হয়তো সবাই তোমরা সবাই ভাবতে পারো এইরকম একটা প্রোডাক্ট হবে। আমি ছোট্ট করে আগে দেখাই তোমরা যেটা ভাবছো, কিন্তু আলটিমেট সেই প্রোডাক্টটা হবে না। এটা CH3 CH2 CH2 Cl অনাদ্র AlCl3। তোমরা ভাবছো যে এই প্রোডাক্টটা হবে, অ্যালকিল গ্রুপ ঢুকবে, কিন্তু এই প্রোডাক্টটা হবে না, ঠিক আছে। এটা যদি মিথাইল হতো, মিথাইল ক্লোরাইড বা ইথাইল ক্লোরাইড হতো তাহলে হতো, কিন্তু যেহেতু এখানে প্রোপাইল ক্লোরাইড আছে, ঠিক আছে, এখানে একটু রিঅ্যারেঞ্জমেন্ট হবে বেসিক্যালি। এখানে যে প্রোডাক্টটা হবে সেটা এটা CH3 CH2 CH2 Cl অনাদ্র AlCl3 CH3 এটা কিউমিন উৎপন্ন হবে, ঠিক আছে। বেসিক্যালি এখানে এটা কেন হলো, দেখো আমি ফুল মেকানিজম করছি না, তোমরা ফিডেলক্রাফট অ্যালকিলেশন সবাই জানো, এফসি অ্যালকিলেশন, ফিডেলক্রাফটস অ্যালকিলেশন বিক্রিয়া সবাই জানো, তার মেকানিজম বইতে পাবে, জানো সবাই, কিন্তু আমি ছোট্ট করে জাস্ট কেন এই প্রোডাক্ট হলো আমি ছোট্ট করে বলে দিচ্ছি। ফুল আমি করছি না, আমি ছোট্ট করে জাস্ট এক্সপ্লেইন করছি কেন এটা হলো। ধরো বেসিক্যালি এফেক্টিভ ইলেকট্রোফাইল যেটা এখানে, সেটা এটা, এবং এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক আছে, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন এটা। তাহলে এটা লেস স্টেবল, এটা লেস স্টেবল, তাই এটা কি করবে দেখো, হাইড্রোজেন শিফটিং এর মাধ্যমে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করবে। এই যে এইখান থেকে হাইড্রোজেন এখানে 1 টু হাইড্রোজেন শিফট হবে, হয়ে 1 টু হাইড্রোজেন শিফট হয়ে CH3 CH প্লাস CH3 এটা তৈরি করবে। এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন কি 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের থেকে মোর স্টেবল, তাহলে ড্রাইভিং ফোর্সটা কিন্তু এটা ছিল যে স্টেবিলিটি গেইন করা, তাই তো। তার জন্য যে এফেক্টিভ ইলেকট্রোফাইলটা, সেটা দেখা গেল এই যে এফেক্টিভ ইলেকট্রোফাইল সেটা কিন্তু বেসিক্যালি একটু রিঅ্যারেঞ্জ করে গেল, রিঅ্যারেঞ্জ করে গিয়ে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে পরিণত হলো, এবং এই যে এটাই এখন ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। এই ইলেকট্রোফাইলে এখন বেনজিন অ্যাটাকটা করবে, করে সেই মাইসেনমার কমপ্লেক্স, সিগমা কমপ্লেক্স তোমরা যেটা বলো, সিগমা কমপ্লেক্স বলো যেটা, সেই সিগমা কমপ্লেক্স তৈরি করবে, এইখানে অ্যাটাকটা হবে। ছোট্ট করে জাস্ট দেখিয়ে দিলাম। হয়ে ইলেকট্রোফিলিক্স অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, ঠিক আছে, যেরকম হয় সেইটা হয়ে আলটিমেটলি এখানে দেখবে আলটিমেটলি এইটা তৈরি হবে। আমি ওই সিগমা কমপ্লেক্স টমপ্লেক্স আর একে দেখাচ্ছি না, ওগুলো তোমরা জানবে। আলটিমেটলি কিন্তু এইটা উৎপন্ন হলো।
তাহলে এইটা কিন্তু প্রোডাক্ট। তাহলে মাথায় রাখবে এই যে কোয়েশ্চেনটা, তাহলে এইটা কিন্তু ওইখানে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ। এটা হচ্ছে নট মেজর, নট মেজর, এটা মেজর নয়, এইটা মেজর। এইটা হবে না বলা যায় না। এই যে জিনিসটা এইটা হবে না, আমি বলে দিলাম হবে না, কিন্তু কিছু অল্প পরিমাণ হলেও হবে, মানে খুব মাইনর, মাইনর অ্যামাউন্টে হবে, মাইনর অ্যামাউন্টে কিন্তু এটা হবে। এটা কিন্তু একটু মাথায় রাখবে, খুব মাইনর অ্যামাউন্ট হবে। কিন্তু এখানে যেহেতু মেজর প্রোডাক্টটা বলেছে, তাহলে মেজর প্রোডাক্টটা কিন্তু এইটা। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, তাহলে প্রথমটা হলো, তাহলে এখানে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ আমরা বলতে পারি বেনজিন, মাথায় CH3 হোল 2, তাই তো? এই যে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ কিউমিন, বেসিক্যালি ওটাকে আমরা বলি। আচ্ছা, দ্বিতীয়টা দেখো, বিদ্যাগ, ইথিলিনকে ট্রিট করা হচ্ছে O2 সিলভার 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে বি উৎপন্ন হবে বলছে। দেখা যায় এই রিয়াকশন ইপক্সাইড তৈরি হয়। এটা একদমই সহজ একটা জিনিস, ইপক্সাইড তৈরি হয় O2 সিলভার 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে ইপক্সাইড তৈরি হয়, অক্সিডেন। ঠিক আছে, এটা ইপক্সাইড বা অক্সিডেন এটার নাম, ইপক্সাইড আর এটার নাম অক্সিডেন। ঠিক আছে, আচ্ছা, তারপরেরটা দেখো, বলছে সি, এটা একটা, এই যে কম্পাউন্ডটাকে ট্রিট করা হয়েছে OH মাইনাস তাপ দেওয়া হয়েছে, বলছে জল বেরিয়ে যাবে, বেসিক্যালি অপনয়ন বিক্রিয়া। এখানে বেসিক্যালি আলফা বিটা অপনয়ন হবে, আলফা বিটা অপনয়ন। দেখো আমি একটু বলি, এখানে ওই কম্পাউন্ডটাকে একটু দেখে নিই, আঁকবো ওটা। হ্যাঁ, আলফা বিটা অপনয়ন হবে ওখানে। এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, মানে জয়েন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ধরনের টাইপ। ঠিক আছে, তাহলে এখানে আমি বলছি কি হবে, এটাকে ট্রিট করা হচ্ছে OH মাইনাস তাপ দেওয়া হচ্ছে, তাই তো? তাহলে কি হবে? ঠিক আছে, সি এর দাগ, এটা হবে আলফা বিটা এলিমিনেশন হবে, আলফা বিটা এলিমিনেশন, অপনয়ন। ঠিক আছে, আলফা বিটা অপনয়ন হবে। তাহলে আলফা বিটা অপনয়ন হবে এটা, তাহলে আগে আমাকে দেখতে হবে লিভিং গ্রুপের রেসপেক্টে আলফা বিটা পজিশনটা, তাই তো? তাহলে আমরা একটু ভালো করে আঁকার চেষ্টা করি এটা, ভেঙে। দেখো, এটা আমি সুবিধার্থে, দেখো এই যে লিভিং পজিশনটা N প্লাস, এর রেসপেক্টে এইটা আলফা, এটা বিটা। ঠিক আছে, তাহলে আলফা বিটা অপনয়ন, যেহেতু OH মাইনাস আছে মিডিয়ামে, OH মাইনাস তাপ দেওয়া হলে কি করবে, OH মাইনাসটা বিটা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে, এই বন্ডটা এখানে ব্যাক করলো, এই বন্ধনটা খুলে যাবে, তাই তো? তাহলে আলটিমেটলি জল বেরিয়ে যাচ্ছে, দেখো OH মাইনাসটা H প্লাস নিয়ে জল বের করে দিচ্ছে মিডিয়াম থেকে। আর যেটা হলো, এইটা ছিল, দেখো যে বন্ডটা নাইট্রোজেনের মাথায় শিফট করলো, তখন নাইট্রোজেনের কিন্তু 3টে হাত হয়ে গেল, নাইট্রোজেনের প্লাসটা কিন্তু নিউট্রালাইজ হয়ে গেল। তাহলে এই গেট আপ, আর এইখানে জাস্ট ডাবল বন্ড হয়ে গেছে। এটাকে CH2 দিক দেখাতেও পারো, না দেখালেও ওটা অ্যাকচুয়ালি CH2 বন্ধন রেখা সংকেত, তোমরা জানো। ঠিক আছে, দেখাতেও পারো, না দেখ না দেখালেও অসুবিধা নেই, CH2, কারণ ওই যে ওই জায়গায় উন্মুক্ত রাখা মানে ওটা CH2 বোঝাই। ঠিক আছে, তাহলে এটা প্রোডাক্ট এখানে বোঝা গেল, তাহলে আলফা বিটা এলিমিনেশন হলো। আচ্ছা, নেক্সট আমরা দেখি কি আছে। দেখো বলেছে প্রদত্ত পরিবর্তনটি কি বিকারক দ্বারা হয়। দেখো তোমরা পার্শ্ব শৃঙ্খল জারণ পড়েছো, তাই তো? ধরো আমি একটু ছোট্ট করে বলি, ধরো এই বেনজিন
বলয় কোনো একটা গ্রুপ আছে আর গ্রুপ ধরো, তাহলে এই যে বেঞ্জিন রিংটাকে এটাকে বলা হয় নিউক্লিয়াস, আর এইটাকে বলা হয় পার্শ্ব শৃঙ্খল। পার্শ্ব শৃঙ্খল, ঠিক আছে। তাহলে এখানে বেসিক্যালি এই ধরনের রিয়াকশন মনে রাখবে, যে কার্বনটা ধরো এইরকম গেট আপ দিয়েছে CH2 CH3, তাহলে যে কার্বনটা যে কার্বনটা ডাইরেক্টলি বেঞ্জিন রিং এর সঙ্গে যুক্ত, সেই কার্বনের যতক্ষণ হাইড্রোজেন থাকবে ততক্ষণ ওটা পার্শ্ব শৃঙ্খল জারিত হয়ে কি করবে, এই যে আর গ্রুপটা পার্শ্ব শৃঙ্খল জারণ হলে ওই আর গ্রুপটা কি হয়ে যায়, COOH গ্রুপ হয়ে যায়, এটাকে বলা হয় পার্শ্ব শৃঙ্খল জারণ। এই আর গ্রুপটা কি হয়ে যায়, এবং মনে রাখতে হবে এই আর গ্রুপে যে কার্বনটা ডাইরেক্টলি বেঞ্জিন বলয়ে যুক্ত, সেই কার্বনের যতক্ষণ হাইড্রোজেন থাকবে ততক্ষণ এইটা হবে, কিন্তু হাইড্রোজেন না থাকলে কিন্তু আর ওই পার্শ্ব শৃঙ্খল জারণ হয় না বেসিক্যালি। তাহলে এখানে দেখো লক্ষ্য করে যে এই ইথাইল বেঞ্জিন, তাহলে এখানে এই যে কার্বনটা ডাইরেক্টলি লিঙ্ক, সেখানে দুটো হাইড্রোজেন আছে, তাহলে এটা পার্শ্ব শৃঙ্খল জারণ হয়, ওই যে টোটাল আর গ্রুপটা কি হয়ে যাবে, টোটাল আর গ্রুপটা COOH গ্রুপ হয়ে যাবে, এটাকে বলা হয় পার্শ্ব শৃঙ্খল জারণ বিক্রিয়া। পার্শ্ব শৃঙ্খল জারণ। এর জন্য যে রিয়েজেন্টটা ইউজ করা হয় ক্ষারীয় KMnO4, যে রিয়েজেন্টটা ইউজ করা হয় পার্শ্ব শৃঙ্খল জারণের জন্য সেটা ক্ষারীয় KMnO4, ঠিক আছে। তাহলে তোমাদের কাজ হচ্ছে পার্শ্ব শৃঙ্খল জারণ করে দেবে CH2 CH3, তাহলে ক্ষারীয় KMnO4, তাই তো। তাহলে ক্ষারীয় KMnO4 দিলে পার্শ্ব শৃঙ্খল জারণ হয়ে যাবে, এটা উৎপন্ন হবে। একটু মনে রাখবে এখানে যেহেতু ক্ষারীয় মাধ্যমে অ্যাসিড, এই যে কার্বক্সিলিক অ্যাসিড, এটা তো কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডটা সল্ট হিসেবে থাকবে, সেই জন্য এটাকে একটু হাইড্রোলিসিস করে নিতে হবে, সেই জন্য 1 নম্বরে দেবে ক্ষারীয় KMnO4 আর 2 নম্বরে হাইড্রোলিসিস করবে, সেটা ডাইলিউট HCl দিয়ে করতে পারো বা H3O+ হিসেবে লিখে দিতে পারো হাইড্রোলিসিস করা, ঠিক আছে। তাহলে বোঝা গেল, তাহলে এটা, তাহলে ওইখানে রিয়েজেন্ট হচ্ছে ক্ষারীয় KMnO4 টাই দিলেই কিন্তু এটা হয়ে যায়, পার্শ্ব শৃঙ্খল জারণ করলে হয়ে যায়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমরা যাব, বলছে টলুইনকে বেনজালডিহাইডে পরিণত করবে কিভাবে। দেখো এই রিয়াকশনটা ডাইরেক্টলি ক্লাস 11 এর নয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস 12 এর কোয়েশ্চেন। রিয়াকশনটা খুব একটা দামি বা গুরুত্বপূর্ণ রিয়াকশন, ইটার্ড বিক্রিয়া, সেখানে টলুইনকে অন স্টেপে বেনজালডিহাইডে পরিণত করা হয়, ইটার্ড রিয়াকশন। টলুইন, এটা হচ্ছে টলুইন, এই টলুইন কে বেনজালডিহাইডে পরিণত করা হয়, যেটা তৈরি করছি সেটা বেনজালডিহাইড, বলে CHO, বেনজিন বলা হয় CHO। এটার জন্য যে রিয়েজেন্টটা ইউজ করা হয় CrO2 Cl2 ক্রোমিল ক্লোরাইড, আর CH2 দ্রাবক এখানে ইউজ করা হয়, CH2 দ্রাবক, ঠিক আছে। আর তারপরে একটু হাইড্রোলিসিস করে দিতে হয় বা জল দিতে, ঠিক আছে। তাহলে এইটা টলুইনটা তৈরি হয়ে যায়, এই টলুইন থেকে বেনজালডিহাইড তৈরি হয়ে যায়, বেনজালডিহাইড, ঠিক আছে। তাহলে বেনজালডিহাইড তৈরি হয়ে গেল, এটাকে বলা হয় ইটার্ড বিক্রিয়া, ইটার্ড রিয়াকশন, ঠিক আছে। মনে রাখবে একটু, ক্লাস 12-এ এটা পড়ে বেশি, ক্লাস 12-এরই রিয়াকশন ডাইরেক্ট। আচ্ছা, নেক্সট আমরা যাব, সেখানে রূপান্তর দিয়েছে, কিছু রূপান্তরীকরণ করতে হবে। প্রথম রূপান্তরীকরণ বলছে বেনজিন থেকে টলুইন, বেনজিন থেকে টলুইন তৈরি করো। আচ্ছা, বেনজিন থেকে টলুইন, দেখো বেনজিন থেকে টলুইন তৈরি করতে হবে, কনভার্ট করতে বলেছে, বেনজিন থেকে টলুইন এটা করতে বলা হয়েছে।
তাহলে কি করে করবে? তোমরা ফিডেলক্রাফট ক্যালকুলেশন জানো? ফিডেলক্রাফট ক্যালকুলেশন কি করবে? CH3Cl অনাদ্র AlCl3 অনাদ্র AlCl3 দিলে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, তাই তো? এবার এখানে একটা ক্যাচ আছে। বেসিক্যালি এই যে রিয়াকশনটা ফিডেলক্রাফট অ্যালকিলেশন, এখানে কিন্তু দেখো যে সাবস্ট্রেটটা আমি দিয়েছি বেনজিন, তার থেকে যে প্রোডাক্টটা সেটা কিন্তু মোর রিয়াক্টিভ হয়ে যায়, কারণ তার হাইপার কনজুগেশন আছে, তার প্লাস আই এফেক্ট আছে, তাই তো? তাহলে মিথাইল গ্রুপের ফলে রিংটা আরো মোর অ্যাক্টিভেট হয়ে যায়, তাহলে বেশি সক্রিয় হওয়ার জন্য ও কিন্তু আরো ফার্দার রিয়াকশন করে যায়, যেটাকে বলা হয় রিঅ্যালকিলেশন। এটা হচ্ছে অ্যালকিলেশন, ফিডেলক্রাফট অ্যালকিলেশনের একটা অসুবিধা, এই যে অ্যালকিলেশন গুলোতে রিঅ্যালকিলেশনের পসিবিলিটি থাকে। রিঅ্যালকিলেশন হওয়ার জন্য কিন্তু আমরা মূল যে প্রোডাক্টটা ফাইনাল প্রথম স্টেপে যেটা প্রোডাক্ট পাই সেটার অ্যামাউন্টটা খুব কম পাই, অর্থাৎ ইল্ড, আমরা বলি ইল্ড, এই ইল্ডটা কিন্তু খুবই কম পাই, তাই তো? তাহলে একটু আরেক রকম ভাবে তোমরা করতে পারো, এক্ষুনি যেটা দেখালাম, অল্টারনেটিভ ভাবে CO প্লাস HCl অনাদ্র AlCl3 গ্যাটারম্যান বিক্রিয়া করে সেখানে CHO গ্রুপ ঢোকালে, এটাও করতে পারো। অনেক রকম ভাবেই করা যায় কোনো কনভার্সন, একটু ভাববে দেখবে অনেক উপায় বেরিয়ে আসবে। আর এবার এটাকে ক্লিমেনসন বিজারণ করে দাও, জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl, এখানে হয়তো সামান্য একটু Cu2Cl2 দিতে হয়, আমি দিলাম না, অসুবিধা নেই, পারলে দিয়ে দিও, অসুবিধা নেই, দিলেই ওটা ক্লিমেনসন বিজারণ হয়ে যাবে, CHO গ্রুপটা হয়ে CH3 হবে, কারণ ক্লিমেনসন বিজারণ বলতে কি, এই যে কার্বনিলে টা CH2 হয়ে যায় যদি জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl দেওয়া হয়, গাঢ় HCl জিঙ্ক অ্যামালগাম দিলে কার্বনিলটা CH2 হয়ে যায়, কার্বনিলে এই যে CO গ্রুপটা CH2 গ্রুপ হয়ে যায়, তাই তো? এটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ। তাহলে ক্লিমেনসন বিজারণ প্রথমে গ্যাটারম্যান রিঅ্যাকশন করলাম, তারপরে কার্বন মনোক্সাইড HCl অনাদ্র HCl অনাদ্র AlCl3 দিলে বেঞ্জিয়ালডিহাইড তৈরি করে নিলাম তো বেনজিন থেকে, তারপরে সেখানে আমরা ক্লিমেনসন বিজারণ করলাম জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl দিয়ে, এটাও একটা হয়। এইরকম বিভিন্ন ভাবে করা যায়, এটাও করলে তোমাকে কিন্তু কেউ কাটবে না, ঠিক আছে? ওটা তো ইল্ড কম হবে, তার মানে এখানে তো ইল্ড কম বেশির কথা বলিনি, জাস্ট পরিবর্তন করতে পারো। তুমি স্টেট কার্ড জানো যে এটা ফিডেলক্রাফট ক্যালকুলেশন করলে হয়, সেটাও করে দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট আমরা ইথিলিন থেকে বলছে অ্যাসিটিলিন, ইথিলিন থেকে অ্যাসিটিলিন। এইগুলো করার সময় আগে যে কম্পাউন্ড থেকে কম্পাউন্ডে রূপান্তর করতে বলবে তাদেরকে স্ট্রাকচারগুলো এঁকে নেবে, তাহলে ভাবতে সুবিধা হয়। তাহলে ইথিলিন, ইথিলিন থেকে আমাদের অ্যাসিটিলিন করতে বলেছে এখানে, ইথিলিন থেকে অ্যাসিটিলিন। দেখো এই রিয়াকশনে কি করবে, প্রথমে ইথিলিন, ইথিলিনে যদি ব্রোমিন CCl4 দাও, স্কুল লেভেলে ক্লাস 10 এর কোয়েশ্চেনে খুবই পড়তে, অসম্পৃক্তির পরীক্ষা, তাই তো? অন টু ডাই ব্রোমো ইথেন তৈরি হবে, ব্রোমিনের লাল বর্ণ বর্ণহীন হয়ে যায় সেই বিক্রিয়া, তাই তো? তাহলে এইটা উৎপন্ন হলো, অন টু ডাই ব্রোমো ইথেন উৎপন্ন হলো। এবার এটাকে আমরা যদি দুবার ডিহাইড্রো হ্যালোজিনেশন করব, কি করব? ডিহাইড্রো হ্যালোজিনেশন রিয়াকশন, ডিহাইড্রো হ্যালোজিনেশন বিক্রিয়া দুবার করব, ঠিক আছে? তোমরা তার জন্য কেওইচ ইথানল তাপ দিতে পারো, তাই তো? তাহলে কি হবে, দুবার হবে এটা, CH2Br ডাবল বন্ড, সরি, প্রথমে কি হবে, প্রথমে HBr বেরিয়ে যাবে প্রথমবার,
HBr বেরিয়ে গেলে কি হবে, একটা কার্বন থেকে দুটো কার্বন আছে, একটা কার্বনের হাইড্রোজেন, অন্য কার্বনের ব্রোমিন। তাহলে প্রথম কার্বনের আমি, এটা 1 নম্বর কার্বন বলি, এটা 2 নম্বর কার্বন বলি। প্রথম কার্বনের আমি হাইড্রোজেন বের করছি, তাহলে CH Br ডাবল বন্ড CH2। তারপরে আবার একই রকম হবে, যদি KOH ইথানল, ইথানলীয় KOH তাপ দেওয়া হয়, তাহলে ডিহাইড্রো হ্যালোজিনেশন রিয়াকশন হবে, হয়ে আবার HBr বেরোবে। আবার HBr বেরোলে কিন্তু দেখো, একটা কার্বনের ব্রোমিন, একটা কার্বনের হাইড্রোজেন বেরোবে, তাহলে CH ট্রিপল বন্ড CH, এটা উৎপন্ন হবে অ্যাসিটিলিন। বা তোমরা অন্যভাবে অল্টারনেটিভলি এটা বলতে পারো ইথিলিন, এটা করতে পারো, একই ব্যাপার। ব্রোমিন CCl4 CH2 Br CH2 Br, প্রথমে সোডামাইড তরল অ্যামোনিয়া দিয়ে দিলে ফার্স্ট HBr বেরিয়ে যাবে, তারপরে আবার আবার এইটাই দিতে পারো, NaNH2 তরল অ্যামোনিয়া দিতে পারো, বা ইথানলীয় KOH দিতে পারো, KOH ইথানল। আগেরটাও করলাম, সেটাও হবে, এটাও হবে। আবার দুটো বারই তুমি NaNH2 তরল অ্যামোনিয়া দিতে পারো, একবার NaNH2 তরল অ্যামোনিয়া, একবার KOH ইথানল, বা দুবারই KOH ইথানল তাপ, আর বা দুবারই NaNH2 তরল অ্যামোনিয়া দিলেই, ওই বেসিক্যালি উদ্দেশ্য হচ্ছে ডিহাইড্রো হ্যালোজিনেশন করতে হবে, এবং ডিহাইড্রো হ্যালোজিনেশনটা দুবার হবে, তাহলেই তো ইথানল ইথিলিনের অ্যাসিটিলিন উৎপন্ন হয়ে যাবে ইথিলিন থেকে। ঠিক আছে, তাহলে অ্যাসিটিলিন উৎপন্ন হয়ে গেল, তাহলে যেটা তোমাদের পছন্দ হবে সেটাই করবে। ঠিক আছে, তাহলে ডিহাইড্রো হ্যালোজিনেশনটা দুবার করলেই হয়ে যাবে। 1,2-ডাইব্রোমো ইথেনকে যদি তোমরা দুবার ডিহাইড্রো হ্যালোজিনেশন করো, তাহলে বেসিক্যালি এটা উৎপন্ন হয়ে যাবে। আচ্ছা, নেক্সট, তাহলে এটা হলো, বলছে নেক্সট বলছে এ ও বি কে শনাক্ত করো, এই যে বিক্রিয়াটাই, এই যে রিয়াকশনটা দিয়েছে এখানে এ আর বি কে শনাক্ত করতে হবে। তাহলে শুরু করি। অ্যাসিটিলিনকে ট্রিট করা হচ্ছে হাইড্রোজেন লিন্ডলার অনুঘটক দিয়ে। লিন্ডলার অনুঘটক বলতে প্যালাডিয়াম থাকে, বেরিয়াম সালফেট থাকে, আর কুইনোলিন থাকে। এর প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে এদের। প্যালাডিয়ামের অনুঘটক, বেরিয়াম সালফেট অনুঘটক বিষ, কুইনোলিন এখানে দ্রাবকের মতো কাজ করে, জাইলিন থাকে, ফুটন্ত জাইলিন, এইসব অনেক রকম ব্যাপার আছে এখানে। হ্যাঁ, তা যা হোক, আবার অনেক সময় ওই ক্যালসিয়াম কার্বনেট ইউজ করে বেরিয়াম সালফেটের পরিবর্তে অনেকে। ঠিক আছে, তা আমি জাস্ট লিখছি, লিন্ডার ক্যাটালিস্ট তোমরা দেখে নেবে বই থেকে, বা জানো ওটা। এখানে যেটা দেওয়া হয়েছে সেটা অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনকে ট্রিট করা হচ্ছে হাইড্রোজেন লিন্ডলার ক্যাটালিস্ট দিয়ে। লিন্ডলার ক্যাটালিস্ট বললাম, লিন্ডলার অনুঘটক। তাহলে এখানে বেসিক্যালি হাইড্রোজেনেশন হবে, হাইড্রোজেন ঢুকবে, এবং দেখো, তোমরা যদি ডাইরেক্ট হাইড্রোজেন নিকেল চূর্ণ বা হাইড্রোজেন প্লাটিনাম চূর্ণ বা প্যালাডিয়াম চূর্ণ দিয়ে দিতে, তাহলে কিন্তু হাইড্রোজেনেশন দুবার হয়ে গিয়ে ইথেন তৈরি হয়ে যেত। কিন্তু এটাকে ইথিলিনে স্টপ করার জন্যই লিন্ডলার ক্যাটালিস্টটা ইউজ করা হয়, এটা মাথায় রাখবে। তাই তো, রিয়াকশনটা ইথিলিন পর্যন্ত, কারণ আমরা যদি নিকেল বা প্লাটিনাম ইউজ করতাম লিন্ডার ক্যাটালিস্টের পরিবর্তে, তাহলে এখানে ইথিলিন পর্যন্ত রিয়াকশন থেমে থাকতো না, ওটা ইথেন পর্যন্ত চলে যেত। যে হাইড্রোজেনেশনটা হতো, সেই হাইড্রোজেনেশনটা দুবার হতো, কিন্তু এখানে একবার রেস্ট্রিক্টেড রাখার জন্য কিন্তু লিনিয়ার ক্যাটালিস্ট ইউজ করা হয়, বা আরেকটা রিয়েজেন্ট ইউজ করা হয়। এখানে যেহেতু সেই কনসেপ্টটা কাজে লাগবে না, যখন 3টে কার্বন থাকবে, ঠিক আছে, বা তার বেশি কার্বন থাকবে অ্যালকাইন চেনে, তখন সিস বা ট্রান্স আইসোমারের জন্য একটাতে সোডিয়াম তরল অ্যামোনিয়া আর একটা লিন্ডার ক্যাটালিস্ট হাইড্রোজেন ইউজ করলেই কিন্তু ওই যে অ্যালকিন হয়, অ্যালকাইন থেকে অ্যালকিন। সিস এবং ট্রান্স জিওমেট্রিক্যাল আইসোমেরিজমের ব্যাপার আছে, আমি এখানে ওইগুলোতে যাচ্ছি না, ওটা কোনো একটা লেকচারে আলোচনা করব। তাহলে এইখানে এটা তাহলে এ, তাই তো, এটা এ।
আচ্ছা এবার দেখো বলেছে কি বলেছে হাফ O2 সিলভার তাপ বি উৎপন্ন হবে। রিয়াকশনটা একটু আগেই করলাম ইথিলিনে, হাফ O2 সিলভার তাপ দিলে কি হবে, অক্সিজেন উৎপন্ন হবে বা ইপক্সাইড। ঠিক আছে, তাহলে এটা বি, এ বি হয়ে গেল। পরে আলটিমেটলি এইসব রিয়াকশনটা লিখে তারপরে এ ইকুয়ালস টু এটা, বি ইকুয়ালস টু এটা লিখে দেবে উত্তর। পরীক্ষার খাতার কথা বলছি, পরীক্ষার খাতায় তাই এরকম করবে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা। ফিল্ডক্রাফট অ্যালকিলেশন বিক্রিয়ায় অ্যালকাইলেটিং বিকারক হিসেবে কি কি ব্যবহার করা হয়? তাহলে রিয়েজেন্ট কি কি ইউজ করা হয়? অ্যালকিল হ্যালাইড ইউজ করা হয়, আর অনার্দ্র AlCl3টাকে লুইস অ্যাসিড হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, এইটা লুইস অ্যাসিড, কিন্তু আমাদের যে এখানে চাওয়া হয়েছে অ্যালকিল হ্যালাইড। ঠিক আছে, অ্যালকিল হ্যালাইড বা অথবা অ্যালকিন ইউজ করা হয়। অ্যালকিল হ্যালাইড আর অ্যালকিন ইউজ করা হয় অ্যালকাইলেটিং বিকারক হিসেবে। এইখানে উত্তরে যেটা চাওয়া হয়েছে কি কি ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড আর অ্যালকিন। আর লুইস অ্যাসিড ইউজ করা হয় সেটা অনার্দ্র AlCl3, BF3, HF এইগুলো ব্যবহার করা হয়। তাহলে বেসিক্যালি মনে রাখবে এইখানে যে কোশ্চেনটা বলেছে তার উত্তর অ্যালকিন অথবা অ্যালকিন আর অ্যালকিল হ্যালাইড হবে। অ্যালকিন আর অ্যালকিল হ্যালাইড। ঠিক আছে, আর অনার্দ্র AlCl3টা এখানে লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, ওটা কিন্তু অ্যালকাইলেটিং বা অ্যালকাইলেটিং রিয়েজেন্ট হিসেবে ইউজ করা হয় না। অ্যালকিলেটিং রিয়েজেন্ট হিসেবে ইউজ করা হয় অ্যালকিল হ্যালাইড আর অ্যালকিন। ঠিক আছে, আচ্ছা তারপরে বলছে এখানে টু থ্রি 2,2,3 ট্রাইমিথাইল পেন্টেন। আচ্ছা তাহলে আমরা এটা আঁকবো আগে। 2,2,3 ট্রাই মিথাইল পেন্টেন। কোয়েশ্চেন কি বলেছে পরে দেখছি, আগে এঁকে নেব। তাহলে আমরা পেন্টেন বলেছে, তাহলে 5টা কার্বন এঁকে নেব লিনিয়ারলি আগে, তাই তো। ট্রাইমিথাইল তার মানে 3টে মিথাইল প্রতিস্থাপক আছে, আগে নাম্বারিং করে নেই 1 2 3 4 5। তাহলে 2 নম্বর পজিশনে 2টো আছে মিথাইল গ্রুপ, আর 3 নম্বর পজিশনে একটা মিথাইল গ্রুপ। তাহলে এই মিথাইল প্রতিস্থাপক গুলো লাগিয়ে দিলাম। তারপরে হাইড্রোজেনের হাতগুলোকে এই কার্বনের হাতগুলোকে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দেবো। তাহলে এখানে 3টে হাইড্রোজেন CH3, এটার কোনো হবে না, এখানে একটা CH হবে, এটা CH2 হবে, এটা CH3 হবে, তাই তো। তাহলে এইটাকে যদি আমরা একটু ভেঙে আঁকি, কেমন দেখায় একটু দেখি। প্রসারিত করে আঁকছি ব্যাপারটা, যে জিনিসটা ছিল। দেখো কোয়েশ্চেন কি বলেছে আগে দেখি, তারপরে উত্তর করব। হ্যাঁ বলেছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি কার্বন পরমাণু চিহ্নিত করো। তাহলে আমি পাশে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বনের পাশে পাশে যে কার্বনগুলো আছে সেই কার্বনের পাশে পাশে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি, তাই তো, এরকম লিখে দেবো। আচ্ছা দেখো শুনে নাও এইগুলো কি করে বের করতে হয়। যদি কোনো কার্বন অপর যে কটা কার্বনের সঙ্গে ডিরেক্টলি যুক্ত থাকবে, কোনো একটা পার্টিকুলার কার্বন অপর যতগুলো কার্বন পরমাণুর সঙ্গে ডাইরেক্টলি লিঙ্ক থাকবে, ডাইরেক্টলি যুক্ত থাকবে, সেই কার্বনের ডিগ্রি হবে তত। তাহলে প্রথম কার্বনটা দেখো, এই কার্বনটা ডাইরেক্টলি কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, একটাই কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে এটা 1 ডিগ্রি। আচ্ছা তারপরের কার্বন এই 2 নম্বর এই কার্বনটা কটা কার্বন সেন্টারের সঙ্গে যুক্ত, একটা দুটো তিনটে, তাহলে 3 ডিগ্রি। আচ্ছা তা উপরেরটা একটা কার্বন 1 ডিগ্রি,
এই নিচের এটা 1 ডিগ্রি। আচ্ছা এইবার এই কার্বনটা ডাইরেক্টলি কটা কার্বনের সঙ্গে যুক্ত? 1 টা, 2 টো, 3 টে। তাহলে এটা 3 ডিগ্রি। সরি এই যে এটা একটু এটা 4 ডিগ্রি হবে। দেখো 4 টে কার্বন সেন্টারের সঙ্গে যুক্ত। 1 টা, 2 টো, 3 টে, 4 টে। তাহলে এইটা কিন্তু 4 ডিগ্রি মানে কোয়াটারনারি। এই কার্বনটা 4 ডিগ্রি। আচ্ছা এইটা 3 ডিগ্রি। 3 টে কার্বন সেন্টারের সঙ্গে যুক্ত এই কার্বনটা। এই একটা, এই নিচে একটা, একটা। আচ্ছা তারপরের কার্বনটা এই একটা কার্বন সেন্টারের সঙ্গে যুক্ত, এই একটা কার্বন সেন্টারের সঙ্গে যুক্ত। তাহলে দুটো, তাহলে 2 ডিগ্রি। আচ্ছা এটা 1 ডিগ্রি। তাই তো? তাহলে আমরা এইভাবে লিখতে পারি এই কার্বনটা 1 ডিগ্রি, এই কার্বনটা 1 ডিগ্রি, এই কার্বনটা 1 ডিগ্রি, এই কার্বনটা 4 ডিগ্রি মানে কোয়াটারনারি, এই কার্বনটা 3 ডিগ্রি, এই কার্বনটা 2 ডিগ্রি, এই কার্বনটা 1 ডিগ্রি। বা এইভাবেও ভাবতে পারো তোমরা, যদি কোনো কার্বনের হাতে, কার্বনের 4 টে হাত, 4 টে হাতের মধ্যে কোনো হাতেই হাইড্রোজেন না থাকে তাহলে সেটা 4 ডিগ্রি। যদি একটা হাইড্রোজেন থাকে তাহলে 3 ডিগ্রি। আর যদি দুটো হাইড্রোজেন থাকে 2 ডিগ্রি, আর যদি 3 টে হাইড্রোজেন থাকে তাহলে 1 ডিগ্রি। এইভাবে কিন্তু ভাবতে পারো। কার্বনের 4 টে হাত, তাহলে সেই 4 টে হাতের কোনো হাতেই যদি হাইড্রোজেন না থাকে তাহলে সেটা 4 ডিগ্রি। ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা একটা হাইড্রোজেন থাকলে 3 ডিগ্রি, দুটো হাইড্রোজেন থাকলে 2 ডিগ্রি, আর 3 টে হাইড্রোজেন থাকলে 1 ডিগ্রি। এটাই স্ট্রিক্টলি মনে রাখতে পারো অন্যভাবে। আর যেভাবে বললাম সেভাবে তো অবশ্যই মনে রাখবে, ওটা রুলস। আচ্ছা তাহলে এটা হয়ে গেল। আচ্ছা তারপরে কোয়েশ্চেনটা বলেছে, দেখো বলছে এই কম্পাউন্ডটার এটার মধ্যে কোনটি এসএনন বিক্রিয়ায় সক্রিয়? আচ্ছা এসএনন বিক্রিয়ায় সক্রিয়তা কার বেশি কম হবে সেটা নির্ভর করে, যেহেতু এসএনন রিয়াকশনটা কার্বোক্যাটায়ন ফর্মেশনের মাধ্যমে যায়, তাহলে যে কার্বোক্যাটায়নটা ফর্মেশন হবে তার স্টেবিলিটি যত বেশি হবে, তার স্থায়িত্ব যত বেশি হবে, তত কিন্তু এসএনন বিক্রিয়ায় সেই পার্টিকুলার সাবস্ট্রেটটা বা অ্যালকিল ব্রোমাইডটা, এখানে দুটো অ্যালকিল ব্রোমাইড দিয়েছে, সেটা তত বেশি সক্রিয় হবে এসএনন বিক্রিয়ায়। তাহলে আমরা তার করেসপন্ডিং কার্বোক্যাটায়নটাকে আঁকবো, এঁকে দেখবো তাদের মধ্যে কোনটা স্টেবল। তাহলে এই একটা, আর এই একটা। তাহলে কার্বোক্যাটায়ন ফর্মেশনের মাধ্যমে যায় প্রথম স্টেপে এসএনন রিয়াকশন 2 স্টেপ রিয়াকশন। এসএনন রিয়াকশনটা কি 2 স্টেপে হয়, এবং প্রথম স্টেপে কি হয়, কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়। তাই তো? তাহলে এর করেসপন্ডিং কার্বোক্যাটায়ন, ব্রোমিনটা বেরিয়ে গেলে করেসপন্ডিং কার্বোক্যাটায়নটা কি? তাই তো? তাহলে এই যে কার্বন, সেই কার্বন কটা কার্বনের সঙ্গে যুক্ত? দুটো কার্বনের সঙ্গে, এই একটা, একটা ডাইরেক্টলি। তাহলে একটা হাত হাইড্রোজেন আছে, তাহলে এটা কত? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এইখানে ব্রোমিন যদি বেরিয়ে যায়, সরি এটা কিছু না, এইখানে প্লাস। তাই তো? তাহলে দেখো তো লক্ষ্য করে এই কার্বনটা আমরা একটু ভালো করে আঁকি। কার্বোক্যাটায়ন, এইখানে একটা মিথাইল গ্রুপ, এই যে কার্বনটা, এটা 3 ডিগ্রি বেসিক্যালি, এইটাই। তাই তো? এইটাই। তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হলে স্টেবিলিটি বেশি, স্টেবিলিটি বেশি, তাহলে মোর স্টেবল। তাই তো? তাহলে যে কার্বোক্যাটায়নটা মোর স্টেবল সেই এসএননের তাড়াতাড়ি যাবে, তার এসএনন রিয়াকশনের রেটটা বেশি হবে। তাহলে কোনটা অধিক সক্রিয় এসএনন এর প্রতি? এসএন1 এর প্রতি এইটা অধিক সক্রিয়। ঠিক আছে? তাহলে এসএন1 অধিক সক্রিয় হলো এই কম্পাউন্ডটা। আচ্ছা তাহলে এইটা কিন্তু এসএন1 অধিক সক্রিয় হয়ে গেল। আচ্ছা বলছে এসএন1 আর এসএন2 বিক্রিয়ার মধ্যে কোনটি ইলেকট্রনিক এবং কোনটি স্টেরিক এফেক্টের প্রতি সংবেদনশীল? কোনটি ইলেকট্রনিক এফেক্ট আর কোনটা স্টেরিক এফেক্টের প্রতি সংবেদনশীল বা সেন্সিটিভ, সেটা আমরা দেখো এসএন2 রিয়াকশনের ক্ষেত্রে তোমরা এসএন1 এবং এসএন2 রিয়াকশনের মেকানিজম দেখলেই বুঝতে পারবে। এসএন1 রিয়াকশনে
SN1 রিঅ্যাকশনটা নির্ভর করে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন এবং সেটা আমরা কি দিয়ে এক্সপ্লেন করি? হাইপার কনজুগেশন বা ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স, এইগুলো দিয়েই সেটাকে আমরা স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নকে এক্সপ্লেন করি। তাহলে SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন কনসিডার করি, তাহলে আমরা বলতে পারি ইলেকট্রনিক এফেক্ট। ইলেকট্রনিক এফেক্ট, এই SN1 রিঅ্যাকশনটা ইলেকট্রনিক এফেক্টের প্রতি সেনসিটিভ। ইলেকট্রনিক এফেক্টের প্রতি কিন্তু সেনসিটিভ। ঠিক আছে, SN1 রিঅ্যাকশনটা ইলেকট্রনিক এফেক্টের প্রতি সেনসিটিভ। আর SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা স্টেবিলিটি অফ TS দেখি। স্টেবিলিটি অফ TS ট্রানজিশন স্টেট। আর একটা জিনিস দেখি হচ্ছে ব্যাক সাইড অ্যাটাক। ব্যাক সাইড অ্যাটাক, তাহলে ব্যাক সাইড অ্যাটাক হওয়ার জন্য স্টেরিক ফ্রি হতে হবে, মানে স্টেরিক ক্রাউডিংটা কম হতে হবে, না হলে ব্যাক সাইড অ্যাটাক পসিবল হয় না, তাই তো? তখন তাহলে এটা হচ্ছে স্টেরিক এফেক্টের প্রতি সংবেদনশীল, মনে রাখবে SN2টা স্টেরিক এফেক্টের প্রতি সংবেদনশীল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, বলছে এদের এই প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটা আলোক সক্রিয়। এখানে দেখো প্রত্যেকটা কম্পাউন্ড গুলোকে আঁকবে এবং দেখবে, তোমরা জানো যদি কোনো কম্পাউন্ডে একটি মাত্র কাইরাল কার্বন থাকে, একটি মাত্র কাইরাল কার্বন থাকে যদি কোনো কম্পাউন্ডে, তাহলে সে অপটিক্যালি অ্যাক্টিভ হবে। আর একাধিক কাইরাল কার্বন থাকলে অপটিক্যালি অ্যাক্টিভ হতেও পারে আবার নাও পারে। তখন সিমেট্রি টিমেট্রি আসে কিনা এইগুলো দেখতে হয়, সেটা এখানে নয়। এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছে তোমরা দেখো, যে কম্পাউন্ড গুলো আছে সেই কম্পাউন্ড গুলোতে কাইরাল কার্বন, একটি মাত্র কাইরাল কার্বন কোথায় আছে সেটা খুঁজে বের করো। চারটে কম্পাউন্ড দেখো এখানে, প্রথম যেটা দিয়েছে এই রকমটা ছিল, স্বস্তিক চিহ্নের মতো একটা ছিল, দেখলাম তো। ওটাই তাহলে এখানে দেখতে পাচ্ছ এই যে কার্বনটা, এই কার্বনের চারটাতে চারটে সেম গ্রুপ, তাহলে এটা নট কাইরাল, কাইরাল কার্বন নেই, নো কাইরাল কার্বন, নো কাইরাল কার্বন। আচ্ছা, তারপরে ওই যে ওটাতেও কোনো কাইরাল কার্বন নেই, লাস্টেরটাতেও কোনো কাইরাল কার্বন নেই দেখে মনে হচ্ছে, এইখানটাতেও কোনো কাইরাল কার্বন নেই, এইটাতেও নেই, ভালো করে দেখো তোমরা, আমার তো মনে হলো নেই, কিন্তু এইটাতে কাইরাল কার্বন আমি দেখতে পাচ্ছি। দেখো কি দেখতে পাচ্ছি একটু এক্সপ্লেন করে দিই। সবগুলোকে রাখলাম না, ওখানে আঁকা ছিল, এইটা ছিল, একটু দেখতে হবে কি ছিল ওটা ভালো করে। হ্যাঁ, এই নিচে ছিল, বুঝে গেছি। তাহলে দেখতে হবে আমাদের কোন কার্বনটা কাইরাল এখানে, এইটা। তাহলে এই হাতগুলো মানে কি, দুটো হাতে হাইড্রোজেন আছে, এইগুলোতে হাইড্রোজেন আছে, তাহলে এটা কাইরাল নয়, এটা কাইরাল না, এটা কাইরাল না, এখানে একই গ্রুপ দুটো আছে, তাহলে কাইরাল না, এইটা হয়তো, এইটা কাইরাল, তাহলে এই কার্বনটা কাইরাল। তাহলে কাইরাল কার্বন আছে, কাইরাল কার্বন, তাহলে একটি মাত্র কাইরাল কার্বন থাকলে এটা অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে মনে রাখবে, একটি মাত্র কাইরাল কার্বন থাকলেই কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হয়, ঠিক আছে? আর একাধিক কাইরাল কার্বন থাকলে কিন্তু সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হতেও পারে আবার নাও পারে, তখন সিমেট্রির গল্প আসে, ঠিক আছে? তাহলে একটা মাত্র এই কাইরাল কার্বন, এইটা, এই কাইরাল কার্বন আছে, সেই জন্য এটা অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে গেল। তাই এই ছিল আজকের লেকচার। তোমরা এই টাইপের কোয়েশ্চেন, মানে বেসিক্যালি
কখনো জোর করে বলা যায় না হায়ার সেকেন্ডারির কোয়েশ্চেনে যে এইটাই পড়বে। বিশেষ করে 11, 12 তাও কিছুটা বলা যায় যে এইগুলোই পড়বে। কিন্তু 11 এর কোয়েশ্চেন একটু হয়। কিন্তু এই টাইপেরই ধরনের বা অনেক জিনিস পড়বে, যে সেইজন্য এই ধরনের টাইপের কোয়েশ্চেনগুলো তোমরা ভালো করে পড়ে যাবে। অর্গানিক থেকে আমি আগে একটা লেকচার দিয়েছি অর্গানিকের কি ধরনের রূপান্তরীকরণ তোমরা করবে সেটা। আরেকটা জিনিস যেটা বলার, সেটা মিশ্র অ্যাসিডের দ্বারা বেনজিনের নাইট্রেশনে নাইট্রোবেনজিন তৈরি, অর্থাৎ বেনজিনের নাইট্রেশন। এই বেনজিনের নাইট্রেশনের ক্রিয়া কৌশলটা খুব ভালো করে দেখে যাবে। ঠিক আছে? সেইগুলো যদি ভালো করে দেখে যাও তাহলে দেখতে পাবে অর্গানিক থেকে প্রায় কিন্তু ফুল আনসার করতে পারবে। আরেকটা কোয়েশ্চেন আমার চোখে পড়েছিল রাইমার্টিনের, সেটা বলেছে যে গ্রিকনাট বিকারক থেকে, গ্রিকনাট রিয়েজেন্ট থেকে কিভাবে প্রোপেন তৈরি করবে। প্রোপেন, দেখো তোমরা কিন্তু জানো যে CH3MgX এটাকে যদি জল দেই তাহলে কিন্তু মিথেন উৎপন্ন হয়, MgOH এটা উৎপন্ন হয়। তাহলে জাস্ট এখানে আমি এই যে অ্যালকিল গ্রুপ RMgX RMgX, তাই তো, গ্রিকনাট বিকারক, তাই তো, তাহলে এখানে আর এর জায়গায় এখানে মিথাইলের পরিবর্তে যদি আমরা প্রোপাইল গ্রুপ দিই তাহলে এই তো প্রোপেন উৎপন্ন হয়ে যাবে। CH3CH2 MgI, তাতে জল দিয়ে দেব, হাইড্রোলিসিস করলেই কিন্তু CH3 MgOHI, তাহলে এই প্রোপেন তৈরি হয়ে গেল, এটা প্রোডাক্ট। ঠিক আছে? তাহলে গ্রিকনাট বিকারক থেকে প্রোপেন, এইগুলো এই ধরনের টাইপের প্রবলেমগুলো একটু ভালো করে দেখে যাবে। ডিকার্বক্সিলেশন রিয়াকশন আছে, তোমাদের কলবে তড়িৎ বিশ্লেষণ আছে, এইগুলো খুব ভালো করে দেখে যাবে। ভার্টজ বিক্রিয়া একটা ইম্পর্টেন্ট পার্ট, ফ্রিলক্রাফট অ্যাসাইলেশন, হ্যালোজিনেশন, কয়েকটা জিনিস তো একটু ভালো করে দেখলেই হয়ে যায়। সেইগুলো দেখলেই তো অর্গানিক থেকে প্রায় ফুল আনসার করা যায়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই আমাদের লেকচার। পরবর্তী লেকচারে আরো অনেক ভালো কোয়েশ্চেন নিয়ে চলে আসবো। সামনেই তোমাদের পরীক্ষা, ভালো করে পড়ো এবং রিভাইজ করো জিনিসগুলো। মানে অনেকের কি হয়, ভাস্ট জিনিস হয়ে গেলে আর তারা মনে রাখতে পারে না, সেই জন্য রিভাইজ বারবার করে করে মনে রাখতে হয়। মানে শুধু তো কেমিস্ট্রিটা নয়, অনেক আরো 4-5টা সাবজেক্ট তোমাদের আছে, সেগুলোও ভালো করে দেখতে হচ্ছে, হিউজ চাপ, সেই জন্য বারবার রিভাইজ করা ছাড়া কিন্তু মনে রাখা সম্ভব নয়। রিভাইজ করো ভালো করে, পরীক্ষা সকলেরই ভালো হবে এই আশা করি। আজকের লেকচার এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আর চ্যানেলটিকে যদি নতুন এসে থাকো চ্যানেলটিতে, তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। KM@Mystery, DB স্যার কেমিস্ট্রি।